আসসালামু আলাইকুম বন্ধুরা। নিত্যদিনের মতো রাজনীতির পাশা খেলা, রাষ্ট্রচিন্তা এবং রাজনীতি চর্চা এ নিয়ে আপনাদের সাথে প্রায়শই শেয়ার করে থাকি। তো 2 দিন শারীরিক অসুস্থতার জন্য পাই নাই। আজকে আবার এসেছি আপনাদেরকে বিরক্ত করতে, দুটি কথা বলতে। আজকের বিষয়টি আমাদের দেশে স্পর্শকাতর না, আমরা স্পর্শকাতর করে তুলছি। আমাদের একটা স্বভাবজাত ধর্ম আছে, আমাদের একটা সমস্যা আছে, বা আমাদের একটা সুবিধা আছে। কেউ মনে করে সমস্যা, কেউ মনে করে সুবিধা। সেটা কি? সেটা হলো ধর্মীয় বিষয় প্রশ্ন তোলা যাবে না, ধর্মীয় বিষয় কথা বলা যাবে না। কিন্তু আবার আমাদের ধর্মীয় নেতারা এবং ধর্মীয় দিনী শিক্ষার যে আলেম সমাজ, তারা যা খুশি তাই বলতে পারবে, যখন যা খুশি যেভাবে খুশি ফতোয়া দিতে পারবে, কথা বলতে পারবে, সমস্যা নেই। আমাদের মতো সাধারণ মানুষেরা আমাদের কথা বলতে পারবো না। এই ধরনের একটা বন্ডিং আছে, সোশ্যাল বন্ডিং বলেন, পারিবারিক বন্ডিং, নানা রকম সমস্যা আছে। কিন্তু তারপরও দীর্ঘদিন দেখে দেখে আর আমারও বিরক্তি এসে গেছে। আমার কথায় যেমন আপনাদের বিরক্তি আসতে পারে, কিন্তু আমিও বিষয়টা দীর্ঘদিন দেখে দেখে আমারও বিরক্তি এসে গেছে। এবং বিরক্তি আসলেই তো কথা বলা যাবে না। যৌক্তিকতা এগুলি তো অস্বীকার করা যায় না, অস্বীকার করা উচিত না। সেটা হলো মাজার ভাঙা, মাজার ভাঙচুর করা। এই যে হঠাৎ করে দেশে এমন কি রাজনৈতিক সংকট বা এমন কি রাজনৈতিক উত্থান পতন ঘটলো যেখানে মাজার ভাঙার প্রক্রিয়া শুরু হলো। এবং এটা তো আমাদের দীর্ঘদিনের যাবৎ চলে আসছে। তাহলে এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের দেশে এই মাজার ঐতিহ্য বা সংস্কৃতির অংশ হিসাবে যে মাজারগুলি প্রতিষ্ঠিত হলো বা চলছে, সেগুলি কোন প্রশ্ন বা কোন যৌক্তিক দাবিতে আপনি ভাঙচুর করছেন, আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আপনি ধর্মের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি পাপ পুণ্যের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি এটা তো একটা ভাবার বিষয়, ভয়ঙ্কর বিষয়। সেটা আজকে দেখেন, একদিনে মাইকিং করে কুমিল্লায় দেখলাম যে 4টা মাজারকে ভাঙচুর করা হয়েছে। আমাদের এই উপমহাদেশে অনেক মাজার আছে, অনেক মাজার আছে। এবং এটা তো সত্য যে 360 অলি আল্লাহ এখানে এসেছিলেন। আমরা মুসলমান হলাম কিভাবে? এই প্রশ্নগুলো আইসে যায়। আপনি ভাবতে পারেন যে রাজনীতির বিষয় না এটা। আমি তো দেখছি যারা ভাঙচুর করেছে তারা রাজনীতি। তৌহিদি জনতা নামে কারা চলছে সমাজে, কারা কোন কাজটা করছে, সেই তৌহিদি জনতার কে তো আমরা এখন আর অচেনার কিছু নাই। শেষ পর্যন্ত সেইটা এমন পর্যায়ে চলে গেল যে রাজবাড়িতে গোয়ালন্দে একজন মৃত ব্যক্তিকে 14 দিন পর তার লাশটাকে উঠিয়ে তারপর নৃত্য পরিবেশন করলেন, তারপর আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, পুড়িয়ে ছাই করা হলো। এরপরও কি দুটি কথা আমরা বলতে পারি না? বলা উচিত না? আমি মনে করি বলা উচিত। যে যেভাবেই দেখুক, যে যাই মনে করুক, আমি এ বিষয়ে কথা বলবো আমার যুক্তি দিয়ে। সেখানে ভুল হতে পারে, আমার মতামত আপনার পছন্দ না হতে পারে, পছন্দ হতে পারে, কিন্তু মতামত ব্যক্ত করার অধিকার আমার না, সকলের থাকা উচিত। সক্রেটিস বলছে যে দুবেলা খায় এবং ঘুমানোর একটা জায়গা আছে, সেই রাজনীতিবিদ এবং রাষ্ট্র চিন্তা করা উচিত। সেদিক থেকে আমি অন্তত দুবেলা খাই এবং ঘুমানোর একটা জায়গা আছে, অতএব আমি রাষ্ট্র চিন্তা করবই। আমি 1981 আমি আজমির শরীফ গিয়েছিলাম মাজারে। তো তখন অত কিছু বুঝি না, জানি না। আজমির শরীফের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছিলাম দিল্লি। সেখান থেকে একটা গ্রুপ ট্যুরে আজমির এই সফরটাও মিস করলাম না। তো সে কারণে সেখানে খাজা মঈনুদ্দিন চিশতির
একটা সাগর, কি সাগর, আসান সাগর নাকি, আমার ঠিক নামটা মনে নেই মনে হয়, এখানে গিয়েছিলাম। এবং ওখানে বেশি যেটা আমি করেছি এটা কাওয়ালি শুনেছি, খুব ভালো লেগেছে। এই আসছি, সে মাজারে গিয়েছি, তো আমার এই দুইটা মাজারের অভিজ্ঞতা আছে। এছাড়া আমি খানজাহান আলী মাজারে আমার মা একজনকে সাথে দিয়ে পাঠিয়েছিলেন। আমি তো একটু মানে দুষ্ট প্রকৃতির লোক ছিলাম, আছি, এখনো আছি। তো আমার মা বিভিন্ন হুজুর, পীর সাহেব, মাজার, এমনকি যারা জিন হাজির করে তাদের সাথে কাছেও আমাকে নিয়ে যাইতেন, যে আমি একটু যদি ভালো হই, ভালোভাবে মানে ভালো মানুষ হই, ভালো লোক হই। তখনই আমি দুষ্ট প্রকৃতি, আমার স্বভাব চরিত্র খুব একটা ভালো না, আমার মা মনে করত। এবং মায়েরা তার সন্তানেরকে তো সেভাবে মনে করাটাই সঠিক বলে আমি মনে করি। এরপর আমি বড় হয়ে এই যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, খুব সম্ভবত কেল্লাসার মাজার, তারপর চিটাগাংয়ের শাহমানাত, তারপর আপনার সিলেট শাহজালাল, এরকম অনেকগুলি মাজারে যাওয়ার মানে সৌভাগ্য আমার হয়েছে। তারপর ঢাকায়ও আছে অনেক মাজার, হাইকোর্ট মাজার, তারপর মিরপুরে একটা মাজার আছে, ওখানে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, খুব অনেক জায়গায় তা না, তবে কমও না, মানে খুব কম না। আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম লিমন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে মাজারে যাওয়ার সংস্কৃতি বা মাজারে যাওয়ার ঐতিহ্য, সেখানে এক কিছুটা হলেও যে ধর্মীয় অনুভূতি বা হৃদয়ে নমনীয়তা, বিনয়াবনত হওয়ার যে একটা শিক্ষা, সেটা কি হয় না? তাহলে কিভাবে, কোন চেতনা বা অনুভবের উপর ভিত্তি করে দীর্ঘদিন যাবৎ এই মাজারগুলি চলে আসছে এবং হয়ে আসছে? সবচেয়ে বড় কথা যে আমরা মুসলিম হলাম কিভাবে, আমরা কোথা থেকে হলাম, কিভাবে হলাম, কে আমাদেরকে মুসলিম বানালো? এই উপমহাদেশে আমি বিস্তারিত ইতিহাসে যাব না, আমি একদম জানি না তা না, কিন্তু যাব না, কারণ ওই ধরনের আলোচনা করার মতো পরিবেশ এই ফেসবুকে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিটে হয় না। তো আমি সংক্ষেপে বলছি যে ইরান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত হয়ে বাংলাদেশে ইসলাম এসেছে, এইটা আমি একটা রাফ ধারণা, আমার বিশ্বাস, ধারণা এবং আমার বিশ্বাস। তো এখান থেকে ইসলাম আসলে, ইসলাম কি হাওয়ায় চলে আসছে? নিয়ে আসছে কারা? ব্যক্তিরা। তারা কারা? এই 360 অলিউল্লাহ বা মূলত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে, এরা 360 অলিউল্লাহর কথা তো আমরা শুনি না। তো এখন তাদের সেই মাজার, আমরা এইরকম একটা জাতি যাদের কাছ থেকে ইসলাম শিখলাম, যাদের কাছ থেকে ইসলামের সংবাদ পাইলাম, তাদের মাজারটাকেই আজকে ভাঙচুর করছি। অর্থাৎ গুরুমারা শিষ্য। এবং এইটা এখন এই ইদানিংকালে বা সাম্প্রতিককালে সেই মাজার ভাঙ্গার প্রক্রিয়াটা এত চরমভাবে চলছে, এর আগে ছিল না, একদম ছিল না, ইদানিং শুরু হয়েছে। সেটা ভাঙতে ভাঙতে একদিনে 4টা, এবং একটা লাশ কবর থেকে 14 দিন পর তুলে তার উপর নৃত্য করা হলো এবং আগুন দিয়ে পুড়িয়ে নুরেল পাগলা ছাই করে দেওয়া হলো। এরপরও কি আমরা চুপ করে বসে থাকতে পারি? যৌক্তিক প্রশ্ন কেন করতে পারবো না? যৌক্তিক কথা কেন বলতে পারবো না? আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। এই হতে পারা আর না হতে পারার নামই কথা বলার সৌন্দর্য এবং আপনার মতামত প্রকাশের স্বাধীনতা। আপনি আমাকে স্বাধীনতা দিবেন না, স্বাধীনতা আসলে আদায় করে নিতে হবে, আপনি যে হন, যাই হন। এখন এই যে বিষয়টা, আমি অনেক জটিল বিষয়ের মধ্যে প্রবেশ করতে চাই না, কিন্তু আপনি কাদের মাজার ভাঙছেন, কার মাজার ভাঙছেন? মাজার আপনাকে কি ক্ষতি করলো? মাজারে অনেক অনৈতিক কাজ হয়। বাংলাদেশের অফিস আদালতে অনৈতিক কাজ হয় না? শহীদুল ইসলাম রিপন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেসারাবাদ উপজেলার, পিরিজপুর জেলার নেসারাবাদ উপজেলার যুবলীগের একজন সক্রিয় নেতা, এবং তার বাড়ির পাশেই আমাদের এই উপমহাদেশের একজন হজরত
নসর উদ্দিন হজরত আবু নসর নেসার উদ্দিন সিনার পীর সাহেব হিসাবে খ্যাত, তার মাজার আছে বা তার সাহিত্য আছেন। সেখানে কিন্তু অনেক বিধিনিষেধ আছে। সেখানে ওই যে নামাজ পড়া, ইবাদত করা, কি কি করা যাবে, কি কি করা যাবে না, একটা সুন্দর পরিবেশ আছে এবং কোনো ছাদ নাই এবং সবাই প্রবেশ করতে পারে। এটা আপনারা, আমিও এই সাম্প্রতিককালে চর্চা করতে গিয়ে আমি এটা দেখেছি, শুনেছি, দেখিনি, এবং ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছে। তো এই যে বিষয়টা, সেটা অনৈতিক কাজ হয় মাজারে, তো সেটার জন্য তো আইন প্রয়োগকারী সংস্থা আছে, বা আপনি কথা বলতে পারেন। সেখানে মাজার কমিটি থাকে, মাজারের একটা শৃঙ্খলা আছে, পরিবেশ পরিস্থিতি, সেটা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু মাজারটা ভেঙে ফেলবেন, আমার মাথা ব্যথা, সেজন্য আমি মাথাটা কেটে ফেলবো, তা তো হতে পারে না। এখন প্রশ্ন হলো, অনৈতিক কাজ বাংলাদেশের সবচেয়ে বেশি হয় আদালতে, তারপর হয় অফিস আদালতে, আদালতে, তাই না? বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনৈতিক কাজ হয় না, এই জায়গাটা আমি দেখতে চাই। সুন্দরবনের জঙ্গলেও অনৈতিক কাজ হয়, ফরেস্ট অফিসাররা কাঠ কেটে বেছে না রাতে, তারপর সেখানে বাঘ শিকার হয় না, সেখানে হরিণ শিকার হয় না। সেই হরিণের চামড়াগুলি আমরা গুলশান, বনানী, ধানমন্ডির বড়লোক অভিজাতদের ড্রয়িং রুমে শোভাবর্ধন করে না। চামড়াগুলি কোত্থেকে আসছে? অনৈতিক কাজ বলতে আমরা কি বুঝি? আমার ধারণা কি? আমার ধারণা আপনার ধারণার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, কিন্তু আমার ধারণা আমাকে বলতে দিন। বাংলাদেশের এমন কোন জায়গা আছে, হাসপাতাল বলেন, মসজিদ কমিটি বলেন, মসজিদ বলেন, মন্দির বলেন, হ্যাঁ, গির্জা বলেন, থানা পুলিশ বলেন, ভূমি অফিস বলেন, সমস্ত জায়গায় তো অনৈতিক কাজ হয়, যেটা ভয়ঙ্কর, ভয়াবহ। আচ্ছা, ঠিক আছে, সরকারগুলোই তো অনৈতিক, ভাঙেন সরকারগুলা। আচ্ছা, ঠিক আছে, এরপর কি অনৈতিক কাজ হয়? সেখানে গাঁজা সেবন করে বা মদ পান করে, নেশা আছে, মাদক দ্রব্য হয় বা নাচটাস হয়, এসব বলে। তাহলে এই যে বার আছে, গুলশান, বনানী, ধানমন্ডি সহ সারা বাংলাদেশে, কক্সবাজার, কুয়াকাটা বার আছে, সেখানে মদ খায় না, সেখানে শরবত খায়। সেখানে তা তো দেখলাম না একটা বার ভাঙচুর করতে। গুলশান হুক্কা ক্লাব, তা তো দেখলাম না একটা ভাঙচুর করতে। কি বোঝাতে চান? সরকার নিজে, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিল্প মন্ত্রণালয় নিজে মদ উৎপাদন করে। দর্শনা কেরুমিল সরকারি, শিল্প মন্ত্রণালয় উৎপাদন করে বাংলাদেশে। এছাড়াও আরো অ্যালকোহল কোম্পানি আছে, যমুনা ডিস্টিল, আরো কি আছে, মদের দোকান আছে, লাইসেন্স আছে, পারমিট আছে, মদ খাওয়ারও লাইসেন্স আছে, পারমিট আছে। আপনি কি অনৈতিক কাজটা কি হয় বাজারে? অর্থাৎ গুলশান, বনানী, ধানমন্ডিতে যেটা হয়, ঢাকার শহরে অভিজাত এলাকায়, সারা বাংলাদেশে যেটা হয়, সেটা অনৈতিক কাজ নয়। একই কাজ যদি মাজার বা তার আশপাশে হয়, সেটা অনৈতিক কাজ হয়ে যায়। এর নাম ইসলাম। বলেন, কোন অজুহাতে, কিসের ভিত্তিতে আপনি আপনার একজন মানুষের বিশ্বাসের জায়গাটাকে আপনি ভেঙে দিচ্ছেন? এছাড়া আমি পূর্বে যেটা উল্লেখ করেছি, যে উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম শিখলাম, ইসলামের সংবাদ জানলাম, ইসলামকে চিনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম, যারা আমাদের পূর্বপুরুষদেরকে যখনই আমরা তো ছিলাম না মুসলিম, আমরা ধর্মান্তরিত করা হয়েছে, তাদের আচার আচরণ, তাদের গুণাগুণ, তাদের সফলতার কারণেই তো আজকে আমরা মুসলমান। তাদের মাজারটা ভাঙবেন। এই রাজনৈতিক দল বা এই ইসলামী দলগুলি কিন্তু বক্তৃতায় কথায় কথায় বলে 92% মুসলমানের দেশ, এখানে এইটি করতে হবে, হিজাব পড়তে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তা এই 92% মুসলমান আপনি পাইলেন কোথায়? 92% মুসলমান যারা আনলো, যারা সৃষ্টি করলো, যাদের অবদান, তাদের মাজার ভাঙবেন, আবার বক্তৃতার সময় তাদের 92% মুসলমানের কথা বলবেন। 92% মুসলমান কি আপনি সৃষ্টি করেছেন? করেননি তো। ঠিক তেমনি ভাবে আবার একটা মিল আছে, কি এই দেশটা সৃষ্টি করে নাই, এই বাংলাদেশটার স্বাধীনতার বিরোধিতা করছে, এই দেশটার জন্মলগ্নে বিরোধিতা করছে, আল শামস, আল বদর এসব হয়েছে।
আমাদের এটা কয়, ও ইংরেজিতে কয় অক্সিলারি ভার্ব, পাকিস্তানের অক্সিলারি ফোর্স ছিলেন। এখন এই দেশটার প্রতি এত মায়া, এটাকে ইসলাম করতে হবে, এখানে এই করতে হবে, ইসলামী শাসন কায়েম করতে হবে, শরিয়া আইন কায়েম করতে হবে, এই দেশটায় মানে দুধের নহর বইয়ে দিতে চায়। অথচ দেশটার জন্মের সময় ছিলেন না, দেশটা সৃষ্টির সময় ছিলেন না। 1971-এ আপনি পাকিস্তানের অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছেন। আমি রাজাকার নাই বললাম, রাজাকার পুরান হয়ে গেছে বলতে বলতে, এখন ভালো লাগে না। ঠিক তেমনি ভাবে যে 92% মুসলমানের আপনি দোহাই দিচ্ছেন, সেই 92% মুসলমানের দোহাই দিয়ে আপনি মাজার ভাঙছেন। 92% মুসলমান আপনি কোথায় পাইলেন? আপনি বানাইছেন, আপনি সৃষ্টি করেছেন। কেন এই দ্বিচারিতা? পাশাপাশি আমি শেষ যে কথাটি বলতে চাই, যে আপনাকে ভাবতে হবে যে এই মাজার ভাঙচুর করার মধ্যে দিয়ে আপনি জাতিকে একটা বিভেদ, অনৈক্যের দিকে দিয়ে যাচ্ছেন এবং বিকৃত মানসিকতার একটা জাতিতে পরিণত করতে করছেন। নুরুল পাগলার লাশ উত্তোলনের মধ্য দিয়ে আপনি একটা বিকৃত ইতিহাস সৃষ্টি করেছেন, যা এই ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না, বর্তমান প্রজন্মও করে না। এগুলি থেকে আমাদের এগুলি বুঝে শুনে, এবং আমাদের উগ্রতা, আমাদের উগ্রবাদ, এই যে মুসলমানের উগ্রবাদ হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করাচ্ছেন, সেজন্য কি দেশটা ক্ষতিগ্রস্ত হবে না? আপনাদের কোন উগ্র মস্তিষ্কের সিদ্ধান্তের কারণে আপনি একাই পাপ পুণ্যের দায়িত্ব নিচ্ছেন, একাই ইসলামের এজেন্ট সেজেছেন, আপনি একা পৃথিবীতে কিছু হয়? একা মানে বোকা। সবাইকে নিয়ে চলতে হবে। ঐক্যবদ্ধ জাতিকে যদি ঐক্যবদ্ধ না হয়, দেশ উন্নয়ন, অগ্রগতি এবং সভ্যতার দিকে কখনোই যাবে না, যা যাচ্ছে না। পরজীবী পরগাছা হয়ে থাকতে হবে। এতদিন বলেছেন ইন্ডিয়া আমাদেরকে বড় ভাই সুলভ আচরণ করে, ইন্ডিয়ার নিয়ন্ত্রণে। এখন কার নিয়ন্ত্রণে? এখন কার নিয়ন্ত্রণে? আপনাকে কাউকে না কাউকে নিয়ন্ত্রণে থাকতেই হবে, যেহেতু আপনি উগ্রবাদ, আপনি দুষ্ট, আপনি সন্ত্রাসী, আপনার যে কর্মকাণ্ড তাই তো প্রমাণ করে। এখন ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে বা যারা পড়াশোনা করেন, তারা জানেন এই মাজার ভাঙ্গার যে হিরিক এইটা যে বাংলাদেশে চলছে, এইরকম একটা হিরিক কিন্তু একসময় আরব হয়েছে। মাজার ভাঙতে শুরু করতে করতে তারা কোন পর্যন্ত এসেছিল এবং মিনার ভেঙেছিল, এবং আমি সেটা বলতে আমি শিহরিত হয়ে উঠি। সেটা বলতে গেলে আমি শিহরণ জাগে আমার শরীরে। আমি তো মুসলমান, আমি যাই বলি যাই করি, আমি তো একজন মুসলিম। ইয়াজিদের সময় সেই মাজার ভাঙতে ভাঙতে কোথায় পর্যন্ত তারা ঢুকে গিয়েছিল এবং তো ভেঙেছিল। সবুজ সেই কর্নারটা তো ভেঙে ফেলেছিল, এবং সহযোগী হিসেবে ছিল কারা? সে ব্রিটিশ সেনাবাহিনী। এবং ব্রিটিশ সেনাবাহিনী তখন বুঝতে পেরেছিল যে আর সামনে এগোনো ঠিক হবে না এবং বন্ধ হয়। তো সেই ফর্মুলাটাই এখন বাংলাদেশে আমি মনে করি চলছে। এটা চলতে দেওয়া যায় না। এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি আপনার বিবেচনার কাছে প্রশ্ন করেন। আপনি কি করছেন? কাদের মাজার ভাঙছেন? কার মাজার ভাঙছেন? বাংলাদেশের প্রতিটা বাড়িতে, মুসলিম পরিবারের প্রত্যেকটা বাড়িতে এখন মাজার আছে। আপনি যাকে মাজার বলছেন, আমি জানি না মাজারের সঠিক সংজ্ঞা কি। আপনি যাকে মাজার বলছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে কবরস্থান আছে, টাইলস করে একটা সুন্দর করে। এটা মাজার। সবাই তার সন্তানরা মোনাজাত করে, হাঁটা চলার পথে মোনাজাত করে। একটা রেওয়াজ আছে যে কবর দেখলে আসসালামু আলাইকুম সালাম দেওয়া যায়। এখন বলবেন বেদাত, বা কেউ বলবে দাঁত। ঠিক আছে, ফতোয়ার তো শেষ নাই। আপনাদের পকেটে তো ফতোয়া থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজান হইতো না, মদ দিয়ে কুলি করতে বলে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে আজান হইতো না, 17 বছর 18 বছর বলে দিল। মুয়াজ্জিন বলতেছে দাঁড়াই আমি আজান দিতাম। এটা আলেম, এই তো আলেম। ভাবতে পারেন যে কোন পর্যায়ে গেলে একটি দেশে, আমাদের 92% মুসলমানের দেশ, খুব ডাট করে বলে, ওই ভারতকে বলো শোনানোর জন্য, কিন্তু সনাতনী ভাইদেরকে শোনানোর জন্য
মানে ধমকের সুরে, কথাটার মধ্যে কিন্তু একটা ধমকের সুর আছে। 92% মুসলমানের দেশ, এটা বললে কিন্তু ওই সনাতনী হিন্দু ভাইদেরকে ধমকের সুরে কথাটা বলে, এটা একটা ধমক, থ্রেট। কিন্তু আপনি মাজার ভাঙছেন। এই প্রক্রিয়া থেকে আপনারা এমন সব আলেম ওলামা, এমন সবাইকে বলছি না, আবার বললে খুব একটা ভুলও হবে না, আপনারা শেখ হাসিনার কপালে পীর সাহেব নামাজের দাগ দেখতে পাইল, কিন্তু আমি পীর সাহেবের কপালে নামাজের দাগ দেখতে পাইলাম না। যে পীর সাহেব বলছেন যে আমি শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখতে পাইয়া জিজ্ঞেস করলাম আপনি কি নামাজ, এই কল্প কাহিনী বলার কোনো দরকার ছিল? কিন্তু আপনার কপালে তো আমি দাগ, আমার কপালে দাগ নাই, আপনার কপালে তো দাগ দেখতে পাচ্ছি না। অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময় ইচ্ছা মনমগজ প্রসূত কল্প কাহিনী চালিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। আপনারা ভাবতে পারেন আপনাদেরকে মানুষ ভালোবাসে, নো। আপনাদেরকে আগে সম্মান ভালোবাসতো না, সম্মান করত লোক দেখানো, এখন ঘৃণা করে আপনাদের কার্যকলাপের কারণে, আপনাদের কর্মকাণ্ডের কারণে। এই বিষয়টা বুঝতে হবে। তাই বাজার ভাঙ্গা থেকে প্রতিহত থাকুন। আপনি মন্দির পাহারা দিতে চাচ্ছেন, প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি খুব মানে মানবতাবাদী মানুষ, অন্য ধর্মের সুরক্ষা করতে যাচ্ছেন, সেই লোকটাই আপনি মাজার ভাঙছেন, গীতা পাঠ করছেন। ভালো কথা, গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ বাংলা অনুবাদ করেছে, এটা হয়ে থাকে। কিন্তু আপনি মাজার ভাঙছেন কিভাবে? আপনি কবর থেকে লাশ উঠে তুলছেন কিভাবে? এই হিংস্রতা, এই অসভ্যতা, এটা বন্ধ করুন, বন্ধ করুন। তাহলে দেশের ক্ষতি করবেন, আমাদের ইসলামের ক্ষতি করবেন, এবং আপনাদেরকে দিয়ে যারা এই কাজটা আজকে করাচ্ছে তারাই কিন্তু এইটা প্রচার করবে, ইতিহাসে লেখা থাকবে, এবং তারাই একসময় অভিযোগ আনবে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদেরকে অপদস্থ করবে, অর্থাৎ আমরা অপদস্থ হব। সূর্য যখন ওঠে তখন সেই সূর্য তো একটা বাড়ির বা একটা দেশের জন্য ওঠে না, সব জায়গায় ওঠে। তাই সামান্য ক্ষমতার লোভে, দলীয় দলবাজির কারণে, অন্ধভক্তির কারণে, ক্ষমতার লোভ লালসা আপনাদেরকে এতটাই পেয়ে বসেছে যে আপনারা ইসলামের হিতাহিত জ্ঞানটাকে আপনারা হারিয়ে দিচ্ছেন। অঞ্জন হালদার, এভরি অ্যাকশন হ্যাভ অন অপোজিট রিয়াকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি? হয়তো আমি অতটা যোগ্য বা সম্মান মানে ওই ধরনের জায়গা থেকে আমি বলতে পারছি না, সেটা আমার অযোগ্যতা, সরি ফর দ্যাট। কিন্তু এই বিষয়টা বুঝতে হবে, আপনার যে উগ্র মস্তিষ্ক এবং আপনার যে, এটা তো সশস্ত্র বিপ্লবীদেরকে, তাদেরও একটা নীতি থাকে, নৈতিকতা থাকে, সশস্ত্র বিপ্লবীদের সমাজ পরিবর্তনের। কিন্তু আপনি কি করছেন? আপনি একটা মাজার ভাঙবেন আর একটা মাজার রাখবেন, মানে কি? এই বাটপাড়ি, এই ধরনের নিম্নমানের বাটপাড়ি বন্ধ হওয়া উচিত। এই নিম্নমানের বাটপাড়ি বন্ধ হওয়া উচিত। একটা মাজার রাখবেন আর একটা মাজার রাখবেন না, ভাঙছেন। এর অর্থ কি? মানুষ বুঝে না, বুঝতে পারে, হয়তো বলে না। অত্যন্ত আপনাদের অনেক সময় কেড়ে নিয়েছি এবং বিরক্ত করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।